আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আমি মালয়েশিয়া থেকে মাত্র 2 দিনে থাইল্যান্ডের ভিসা আবেদন করে এবং ভিসা পেয়ে আলহামদুলিল্লাহ এখন থাইল্যান্ড যাচ্ছি এয়ার এশিয়া করে। তবে এয়ার এশিয়া আমি বোর্ডিং পাস নিচ্ছি এটিএম বুথের মাধ্যমে। তবে তারা কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে আপনার রিটার্ন টিকিট আছে কিনা এবং প্রথমবার কিনা থাইল্যান্ড থেকে কোন দেশে যাবেন সেটা জিজ্ঞেস করলো। আমি বোর্ডিং পাস নেওয়ার পরেও আমাকে বিমানে ওঠার আগে যে গেটে যে ফাইনাল বোর্ডিং পাস চেক করে বিমানের ভিতরে প্রবেশ করে, সেখানে এগুলা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সুতরাং আপনারা সবাই কেয়ারফুল, প্রপার ডকুমেন্ট নিয়ে সবাই আসবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, ব্যাংকক এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। পুরো জার্নি আমার সঙ্গেই থাকুন। For your safety, please remain seated with seatbelts unfastened. Usage of electronic devices is not allowed, and smoking in any form, including e-cigarettes, is strictly prohibited. Thank you. এই যে দেখা যাচ্ছে আরেকটা বিমান, flyscout.com। এয়ার এশিয়া আপনারা যারা ফ্লাইট করবেন একটা জিনিস মাথায় রাখবেন, এয়ার এশিয়ার সব ফ্লাইট মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 দিকে যাত্রা করে। সংক্ষেপে এটাকে বলে KLIA-2 বিমানটা। যে বিমানে করে আমি যাচ্ছি এয়ার এশিয়া, মোটামুটি বিমানটা খুব নতুন মনে হচ্ছে, একদম ফ্রেশ। আর একটা কথা, আপনারা যারা এয়ার এশিয়ার বোর্ডিং পাস নেবেন সেখানে জুন নাম্বার লেখা থাকে, জুন 1, জুন 2। তারা যখন বোর্ডিং গেট খুলবে এবং আপনাদের ডাকবে জুন 1, জুন 2, আপনারা সেইভাবে সিরিয়াল মেনটেন করে আসবেন। আপনার আগেই বোর্ডিং পাসটা দেখে রাখবেন যে আপনার কোন জুন, জুন 1 না 2। বিমানে যাত্রী উঠছে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ব্যাংককের উদ্দেশ্যে। আমার বিমান ছেড়ে দিল, বিমান ছাড়ার 10 মিনিট পূর্বে বিমানটা ছেড়ে দিল। থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে। সবাই দোয়া করবেন এবং পুরো জার্নি আমার সঙ্গে থাকবেন। তবে মালয়েশিয়া ইমিগ্রেশন আমাকে তেমন কিছু জিজ্ঞেস করেনি। এখন দেখি থাইল্যান্ড এয়ারপোর্টে কি জিজ্ঞেস করে। বোর্ডিং পাসের বোর্ডিং গেটে কিন্তু আমার পাসপোর্টটা প্রত্যেকটা পেজ তারা উল্টিয়ে উল্টিয়ে দেখেছে। তো এভাবে সবাই সাবধানে থাকবেন। বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার কথার সাউন্ডের সাথে বিমানের অ্যানাউন্সমেন্ট এবং বিমানের শব্দটাও রেকর্ড হয়ে গেছে। যাই হোক, এই যে দেখুন ব্যাংককের শহর, আমরা প্রায় ব্যাংককের কাছাকাছি চলে এসেছি। আর কুয়ালালামপুর থেকে ব্যাংকক আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে, 2 ঘন্টা 10 মিনিট বা 2 ঘন্টা এরকম। দেখুন কত সুন্দর তাদের সারি সারি ঘরগুলা সাজানো, এবং আপনার দেখতে পাচ্ছেন নিচে পানি এবং বড় একটা দেখুন ওভার ব্রিজ। আসলে ব্যাংকক শহরে আমি যতটুকু জেনেছি বিশ্বের দীর্ঘতম আপনার এক্সপ্রেসওয়ে বা ওভার ব্রিজ, বিশ্বের সবচেয়ে যে লং ওভার ব্রিজ, হয়তো বা এটাও হইতে পারে তার একটা অংশ। দেখুন ব্যাংকক শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে। আর আমার ভিডিওটি যারা আপনারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জিজ্ঞাসা করবেন। এরপরে না ক্লিয়ার হলে আমার পেজটি ফলো করে আমাকে কল দিতে পারেন। আর মালয়েশিয়া থেকে যদি কেউ থাইল্যান্ড ভিসা করাতে চান, প্রসেসিং করাতে চান, আমার মাধ্যমে সেটাও করাতে পারেন। এই যে দেখুন খুবই সুন্দর সুশৃঙ্খল, আর অনেকগুলা তথ্যই আমি আপনাদের দিয়েছি গুরুত্বপূর্ণ। আরো সামনে আরো কিছু তথ্য দিব, অবশ্যই আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওতে অবশ্যই না টেনে দেখবেন। আর আমার ভিডিও যদিও অত ভালো হয় না, তারপরে ভিডিওতে একটি লাইক অবশ্যই আপনারা করবেন এবং কমেন্টও করবেন। আর আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে আপনাদের সাধারণ মানুষের জন্য সাধারণভাবে তথ্য দিতে পারি এবং গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারি, যাতে আপনারা সুন্দর মতো ভ্রমণ করতে পারেন। আর কোনো দেশে আপনারা ভ্রমণ করলে যে আপনার টিকিট বা হোটেল বুকিং এর প্রয়োজন হয়, এইসব যে সমস্ত দেশগুলোতে আমি ভ্রমণ করছি, সেই ক্ষেত্রে আমার হেল্প আপনারা চাইলে নিতে পারেন। যে দেখুন বিমানের দৃশ্য, ভিতরের দৃশ্যটা আবার আপনাদের দেখাচ্ছি। বিমানটা খুবই সুন্দর এবং আপনার নতুন বিমান। কিছুক্ষণের মধ্যেই আমরা ব্যাংকক শহরে অবতরণ করব, তো সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। এই যে দেখুন ব্যাংকক শহরটা কত সুন্দর উপর থেকে। আর বিমানের জার্নিতে কার কেমন লাগে, আমার অবশ্য বিমান জার্নি নিয়ে একটু ভয়ও লাগে, কার কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখুন কত বাড়ি এখানে সুন্দর, আর জায়গায় জায়গায় তাদের পানি রয়েছে। আর আমাদের ঢাকা তো পানি খুঁজে পাওয়া যায় না। আমরা যখন ফ্লাই করি তখন ভোর সকাল ছিল, তো ব্যাংককেও ভোর বলতে প্রায় 9টা-10টার দিকে আমি অবতরণ করেছি। মালয়েশিয়া থেকে আমার ফ্লাইটটি ভোরে ছেড়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা অবতরণ করব ব্যাংকক
আমি অবশ্য ব্যাংকক ডংমুয়াং এয়ারপোর্টে অবতরণ করব। আর আমার ফ্লাইট ইতিপূর্বে আমি বলেছি এয়ার এশিয়া ফ্লাইট। আর এই টিকিটটির মূল্য পড়েছে আমার কুয়ালালামপুর থেকে ব্যাংকক ডংমুয়াং এয়ারপোর্ট 10,000 টাকা। অবশ্য টিকিটটি আমি একদিন আগে কেটেছি, তার জন্য একটু বেশি পড়েছে। আর আপনারা যদি আরো আগে কাটেন সেক্ষেত্রে আপনারা 7-8 হাজার টাকায় পেয়ে যাবেন। অবশ্য আমি একটু শর্ট সময়তে কাটার কারণে আমার ফেয়ারটা একটু বেশি পড়েছে। আপনারা দেখুন এই যে আমরা প্রায় আরো অনেক নিচে নেমে গেছি, তার মানে আমরা অবতরণের দিকে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইটটা অবতরণ করবে। আর ফ্লাইট ওঠানামার সময় অবশ্যই আপনার মোবাইলটি এবং বন্ধ রাখবেন। এই যে দেখুন ব্যাংককের গাড়ির রাস্তাগুলা দেখা যাচ্ছে। এই যে আমরা প্রায় রানওয়ের কাছাকাছি চলে এসেছি, আমাদের এই অবতরণ করবে। আর অবশ্যই আমি ইমিগ্রেশন কি কি দেখতে চাইলো জানতে চাইলো এটাই করবে আপনাদের জানাবো। আর বোর্ডিং পাসের কথা তো বললামই, বোর্ডিং পাসটা অনেক কড়া কুয়ালালামপুর এয়ারপোর্টে, সুতরাং আপনারা সব প্রপার ডকুমেন্ট সম্পূর্ণ ডকুমেন্ট রাখবেন। এই যে আমরা ডংমং এয়ারপোর্টে অবতরণ করলাম, দেখুন কত সুন্দর বড় এয়ারপোর্ট। আর থাইল্যান্ডে আপনারা জানেন ব্যাংককে 2টা এয়ারপোর্ট আছে, একটা ডংমং আর একটা সুবর্ণভূমি। যাক, ডংমং এয়ারপোর্টে সাধারণত বাজেট এয়ারলাইন্স অবতরণ করে, আর সুবর্ণভূমিটা হলো আরো সুন্দর বড় এবং আধুনিক নতুন এয়ারপোর্ট, সেটা আরো উন্নত মানের বিমান অবতরণ করে। এই যে দেখুন রানওয়েটা, এটাও বেশ বড় এই এয়ারপোর্ট। এই যে দেখুন কত বিমান এখানে দাঁড়িয়ে রয়েছে। তা আমরা এখন অবতরণ করলাম। অবতরণের পর আমরা যাব ইমিগ্রেশনের দিক, সেই আপডেটটাও আপনাদের দেবো। যে লায়ন এয়ার, থাই লায়ন। আর আমরা এসেছি এয়ার এশিয়ায়, এয়ার এশিয়ায় যাচ্ছি। আর থাইল্যান্ডে বর্তমানে অ্যারাইভেল কার্ড ফিল আপ করতে হয়। আমি যখন গেছিলাম তখন অ্যারাইভেল কার্ড ছিল না, তো সুতরাং এই বিষয়টা তো সবাই কেয়ারফুল থাকবেন। অ্যারাইভেল কার্ডটা ফিল আপ করে নেবেন আপনারা ইমিগ্রেশন যাওয়ার পূর্বে। আর অ্যারাইভেল কার্ডে অবশ্যই সঠিক ইনফরমেশন তথ্য দিবেন, যাতে আপনার ইমিগ্রেশন অফিসার আপনাকে কোনো প্রশ্ন না করতে পারে। এই যে দেখুন আমরা এখন আমাদের বিমানটি বোর্ডিং গেটের দিকে যাচ্ছে। আর রানওয়েটাও বেশ বড়, যেহেতু অনেকক্ষণ ধরে আমরা অবতরণ করার পর আমাদের বিমানটি চলতেছে। আমরা এখন বোর্ডিং গেটের দিকে ধীরে ধীরে যাব। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আর কোনো তথ্য বা কোনো কিছু যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে করবেন। এই যে আমরা আমার ইমিগ্রেশন শেষ করে যে আসলাম, এই যে দেখুন একজন পুরা রোবট ওয়াশিং মেশিন, কোনো লোক নাই। আর এটা হলো বেল কাউন্টার। এই যে উপরে দোতলায় আমি ইমিগ্রেশন শেষ করে নিচে নামলাম। এই যে দুপুরে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে উপরে হলো দোতলা ইমিগ্রেশন, আর নিচতলায় দেখতে পাচ্ছেন আপনার বেল্ট, যেখানে মালামাল আসবে। আর ইমিগ্রেশন অফিসার আমাকে তেমন কোনো প্রশ্নই করে না। আমি পাসপোর্ট আমার দিছি, আপনার এই ভিসা কপি থাইল্যান্ডের, বাস কিছুই জিজ্ঞাসা করে নাই, জাস্ট সিল দিয়ে দিছে। এই যে এটা ফ্লাইট ইনফরমেশন কাউন্টার, এই কোন এয়ারলাইন্স অবতরণ করছে এবং তার বেল্ট নাম্বার কত, কোন বেল্টে আর কি আপনার লাগেজটা পাবেন, সেটাই ইনফরমেশন ডেস্কে দেখে নেবেন। আর এয়ারপোর্টটা দেখছেন বেশ গোছালো, সাজানো, পরিপাটি, খুবই সুন্দর। আর উপরে হলো ইমিগ্রেশন, নিচে হলো আপনার এই যে লাগেজের বেল্ট। আর এই যে এখানে এটিএম বুথ আছে, আপনারা চাইলে এখান থেকে থাইবাদ উত্তোলন করতে পারবেন। তবে আমার কাছে মালয়েশিয়া রিঙ্গিত ছিল, আমি সেটা মালয়েশিয়া রিঙ্গিত অল্প কিছু ভাঙ্গাই নিছি, যেহেতু আমার হোস্টেলে যেতে হবে, যেটা ওয়েলকাম টু থাইল্যান্ড টার্মিনাল 1। যেহেতু আমার হোস্টেলে যেতে হবে, তার জন্য আমি কিছু মালাই রিঙ্গিত চেঞ্জ করে থাইবাদ নিয়েছি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।